এটি জঙ্গলে বসবাসকারী এক ঠগের দুই মেয়ের কাহিনী, যারা জঙ্গল দিয়ে যাতায়াতকারী মুসাফিরদের ছলচাতুরি করে লুটে নিত এবং তাদের হত্যা করত। কিন্তু একদিন এমন এক মুসাফির এলো যার ফলে তাদের সবার জীবন বদলে গেল। এক রাগী রাজা তার পুত্রের কোনো দোষের কারণে তাকে দেশ থেকে বের করে দেন। রাজকুমার দুঃখী মনে নিজের দিনাতিপাতের জন্য 4টি লাল বা মূল্যবান পাথর এবং কিছু সোনা সাথে নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে পিতার প্রাসাদ ত্যাগ করলেন। চলতে চলতে যখন তিনি শহর থেকে কিছু দূরে পৌঁছালেন, তখন এক সাধুর আশ্রম দেখতে পেলেন। রাজকুমার সেই সাধুকে দণ্ডবৎ প্রণাম করে এক পাশে বসে পড়লেন। যখন সাধু তার বিষণ্ণ মুখ এবং শরীরে মূল্যবান পোশাক দেখলেন, তখন সাধু তাকে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কে এবং এখানে কিভাবে এলে? রাজকুমার বললেন, মহারাজ, আমি রাজা চন্দ্রগুপ্তের পুত্র মহেন্দ্রগুপ্ত। আমার পিতা আমাকে দেশান্তরী করেছেন, তাই আমি পরদেশে যাচ্ছি। পথে আপনার আশ্রম দেখতে পেলাম, তাই মনে হলো আপনার দর্শন করে যাই। সাধু মহেন্দ্রগুপ্তের কথা শুনে বললেন, বৎস, তুমি একজন ভালো মানুষ এবং পরদেশে যাচ্ছ, তাই আমি তোমাকে 4টি কথা বলছি। তুমি সেই কথাগুলো মেনে চলবে। পরদেশে এই কথাগুলো তোমার অবশ্যই কাজে আসবে। প্রথমটি হল, পরদেশে একের চেয়ে 2 ভালো। দ্বিতীয়টি, পরদেশে অন্যের হাতের তৈরি খাবার খেও না। যদি খেতেও হয় তবে আগে কোনো পশুকে খাইয়ে নিও। তৃতীয় কথা, পরদেশে অন্য কারো পাতা বিছানায় বা চারপাইতে শুইও না। যদি শুতেই হয় তবে আগে বিছানাটি ভালো করে ঝেড়ে নিও। চতুর্থ কথা, যদি কোথাও শত্রুর ফাঁদে পড়ে যাও তবে যতটা সম্ভব নম্রতা এবং জ্ঞানের কথা শুনিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করো। সাধু বললেন, আমার এই 4টি কথা সবসময় মনে রেখো। সাধুর কথা শুনে তাকে প্রণাম করে রাজকুমার পরদেশের পথে রওনা হলেন। যখন চলতে চলতে অনেক দিন কেটে গেল, তখন তিনি এক জঙ্গলে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন যে একটি চিল একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে। কাকতালীয়ভাবে বাচ্চাটি সেই চিলের নখর থেকে ফসকে নিচে পড়ে গেল। মহেন্দ্রগুপ্ত যখন কচ্ছপের বাচ্চাটিকে ছটপট করতে দেখলেন, তখন তার খুব দয়া হলো। তিনি মনে মনে ভাবলেন যে এই বাচ্চাটিকে পালন করা উচিত। একে পালন করলে 2টি বিষয় হবে। প্রথমত, বাচ্চাটির প্রাণ বেঁচে যাবে এবং দ্বিতীয়ত, সাধুর বলা প্রথম কথাটি রক্ষা হবে যে সফরে একের চেয়ে 2 ভালো। আর এতে কথা বলতে বলতে দিনগুলো সহজে কেটে যাবে। এসব ভেবে মহেন্দ্রগুপ্ত বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে নিলেন। এখন সফরে তার সাথে সেই কচ্ছপের বাচ্চাটিও সঙ্গী হল। কিছুদিন সফরের পর রাজকুমার একটি সুন্দর স্থান দেখতে পেলেন। সেখানে পৌঁছে তিনি কিছু খাওয়া দাওয়া করলেন এবং তারপর কচ্ছপের বাচ্চাটিকে বললেন, তুমি এখানে বসে থাকো, আমি একটু ঘুমিয়ে নিই। এই বলে মহেন্দ্রগুপ্ত একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। সেই গাছের ওপরে একটি সাপ এবং একটি কাক থাকত। তাদের নিয়ম ছিল যে যখনই কোনো মুসাফির সেই গাছের নিচে বিশ্রাম নিত, সাপ তাকে দংশন করত এবং কাক তার চোখ উপড়ে নিত। নাগ যখন ঘুমন্ত মুসাফিরকে দেখল, তখন সে গাছের নিচে নেমে এলো এবং রাজকুমারকে দংশন করল। সাপের কামড় দেওয়ার সাথে সাথেই রাজকুমারের প্রাণ পাখি উড়ে গেল, অর্থাৎ মৃত্যু হল। কিছুক্ষণ পর যখন কচ্ছপের নজরে মহেন্দ্রগুপ্ত পড়লেন, তখন তাকে মৃত দেখে সে খুব ঘাবড়ে গেল এবং মহেন্দ্রগুপ্তের ওপরে বসে কাঁদতে লাগল। ঠিক তখনই কাকও গাছ থেকে নিচে নামল এবং যেই সে মহেন্দ্রগুপ্তের চোখ উপড়ে নিতে চাইল, অমনি কচ্ছপটি ঝাঁপিয়ে পড়ে মুখ দিয়ে কাকের ঘাড় কামড়ে ধরল। কাক অনেক চেষ্টা করল, কিন্তু কচ্ছপ তাকে ছাড়ল না। তখন কাক সাপকে ডাকল। কাকের ডাক শুনে সাপ এলো এবং কচ্ছপের পিঠে সজোরে ছোবল মারল, কিন্তু কচ্ছপ নিজের মুখ ভেতরে ঢুকিয়ে নিল। সাপ কয়েকবার কচ্ছপের পিঠে ছোবল মারল, কিন্তু প্রতিবারই কচ্ছপ মুখ ভেতরে ঢুকিয়ে নিল। যখন সাপের কোনো উপায় না থাকল, তখন সে কচ্ছপের কাছে প্রার্থনা করল যেন সে তার বন্ধুকে ছেড়ে দেয়। এটি শুনে কচ্ছপ বলল, না, তুই আমার বন্ধুকে দংশন করেছিস, এখন আমিও তোর বন্ধুর প্রাণ নেব। তুই যদি আমার বন্ধুকে জীবিত করিস তবে আমি তোর বন্ধুকে ছেড়ে দেব। এই বলে সাপ দংশন করার জায়গায় মুখ লাগিয়ে মহেন্দ্রগুপ্তের শরীর থেকে বিষ টেনে নিল এবং বলল, এখন তো তোর বন্ধুকে ছেড়ে দাও। কচ্ছপ যখন দেখল রাজকুমারের কিছুটা জ্ঞান ফিরছে এবং তার বিষ নেমে যাচ্ছে, তখন সে কাককে ছেড়ে দিল। যখন মহেন্দ্রগুপ্তের জ্ঞান ফিরল, তখন কচ্ছপ তাকে সাপের দংশনের সব ঘটনা শোনাল। কচ্ছপের কথা শুনে তখনই মহেন্দ্রগুপ্তের মনে সাধুর বলা প্রথম কথাটি গেঁথে গেল। তিনি ভাবলেন, সাধুর একটি কথা তো কাজে এলো যে একের চেয়ে 2 ভালো। মনে মনে তিনি সাধুকে ধন্যবাদ জানালেন এবং সামনে এগিয়ে চললেন। চলতে চলতে কিছুদিন পর যখন তারা সমুদ্রের তীরে পৌঁছালেন, তখন কচ্ছপের বাচ্চাটি বলল, বন্ধু, আমার দেশ এসে গেছে,
যদি তুমি অনুমতি দাও তবে আমি আমার বাবা মায়ের সাথে দেখা করে আসি। তাদের ছেড়ে আসার অনেক দিন হয়ে গেছে, তারা খুব দুঃখী হবেন। মহেন্দ্রগুপ্ত তাকে যাওয়ার অনুমতি দিলেন এবং নিজে রাত কাটানোর জন্য সমুদ্র তীরবর্তী সেই জঙ্গলেই রয়ে গেলেন। যে জঙ্গলে রাজকুমার অবস্থান করছিলেন সেখান থেকে কিছু দূরেই এক ঠগের পরিবার থাকত। তার 2 মেয়ে এবং 4 ছেলে ছিল। তার বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত। যখনই কোনো পথচারী বা যাত্রী সেই জঙ্গল দিয়ে যেত এবং তার কাছে দামি কিছু থাকত, ঠগের বড় মেয়ে তার বিদ্যার মাধ্যমে তা জেনে যেত। আজ আবার অনেক দিন পর সে অনেক ধন সম্পদের ঘ্রাণ পেল। সে তার পিতাকে বলল, মনে হচ্ছে এই জঙ্গলে একজন পথিক এসেছেন। সেই পথিকের কাছে 4টি লাল রত্ন আছে। যদি তোমরা সেই পথিককে এখানে নিয়ে আসো তাহলে তার থেকে রত্ন উদ্ধার করা আমার কাজ। যদি সেই রত্নগুলো আমরা পেয়ে যাই তাহলে আমরা সারা জীবনের জন্য ধনী হয়ে যাব। কিন্তু সেই পথিককে মেরো না, তাকে জীবিত ধরে আনো। ঠগ তার ছেলেদের নিয়ে তখনই তার সন্ধানে বেরিয়ে পড়ল। তারা অল্প কিছু দূর যেতেই দেখল একজন লোক গাছের নিচে ঘুমাচ্ছে। তাকে দেখে তারা ভাবল এটি সেই পথিক হতে পারে যার কাছে রত্ন আছে। তারা তাকে ধরে নিয়ে এলো এবং বড় মেয়ের হাতে তুলে দিয়ে বলল, এর থেকে রত্ন বের করা এখন তোর কাজ। ঠগের বড় মেয়ে পূর্ণ আশ্বাসের সাথে বলল, তোমরা চিন্তা করো না, আমি ওর থেকে রত্ন বের করে নেব। ঠগের ছোট মেয়ে যখন মহেন্দ্রগুপ্তকে দেখল তখন সে তার ওপর মনে প্রাণে মোহিত হয়ে গেল। প্রথম দেখাতেই সে সেই যুবক রাজকুমারকে নিজের মন দিয়ে বসল। ভাইদের হয়ে কিছু বলতে পারল না, কিন্তু মনে মনে তাকে বাঁচানোর উপায় ভাবতে লাগল। কিছুক্ষণ পর ঠগের বড় মেয়ে খাবার তৈরি করল এবং তাতে বিষ মিশিয়ে দিল। সেই খাবারই সে মহেন্দ্রগুপ্তকে পরিবেশন করল। যখন থালা মহেন্দ্রগুপ্তের সামনে এলো তখন তিনি খাবার জন্য লোকমা ছিঁড়লেন। কিন্তু যেই তিনি খেতে যাবেন অমনি সাধুর বলা দ্বিতীয় কথাটি মনে পড়ল। তিনি থালা থেকে সামান্য খাবার তুলে একটি কুকুরের সামনে ফেলে দিলেন। যেই কুকুরটি সেই খাবার খেল অমনি সে মারা গেল। এটি দেখে মহেন্দ্রগুপ্ত আর খাবার খেলেন না। তিনি মনে মনে ভাবলেন যে সাধুর দ্বিতীয় কথাটিও কাজে এলো। নিজের এই চাল ব্যর্থ হতে দেখে ঠগের বড় মেয়ের খুব রাগ হলো, কিন্তু সে নিজের রাগ মনেই চেপে রাখল। সে মহেন্দ্রগুপ্তের ঘুমানোর জন্য একটি পালঙ্ক তৈরি করালো এবং তাকে বলল, পথিক, ওপরের ঘরে তোমার জন্য বিছানা তৈরি করা হয়েছে, এখন তুমি বিশ্রাম করো। কয়েকদিনের দীর্ঘ সফরের ক্লান্ত রাজকুমার যখন ওপরে এলেন তখন তিনি পালঙ্কে সুন্দর পরিষ্কার চাদর বিছানো দেখলেন। ভাবলেন, যা হবার হয়েছে, অনেক দিন পর শান্তিতে ঘুমানো যাবে। তিনি যেমনই পালঙ্কে বুঝতে যাবেন অমনি সাধুর তৃতীয় কথাটি মনে পড়ল। পরদেশে সবসময় বিছানা ঝেড়ে শুতে হয়। যেই তিনি বিছানা ঝাড়লেন অমনি তার জ্ঞান হারানোর দশা হলো। সেই বিছানাটি কাঁচা সুতো দিয়ে তৈরি করা হয়েছিল, যার নিচে আগুনের কুণ্ড ছিল। মহেন্দ্রগুপ্ত দেখলেন কুয়োর ভেতরে বড় বড় আগুনের অঙ্গার ধকধক করছে। ভাবলেন সাধুর তৃতীয় কথাটিও কাজে এলো। তিনি আবারও মনে মনে সাধুকে ধন্যবাদ জানালেন এবং পাশে পড়ে থাকা একটি ভাঙা চারপাইতে শুয়ে পড়লেন। কিছুক্ষণ আগেই যে রাজকুমার শান্তির ঘুমের কথা ভাবছিলেন, এখন ঘুম তার চোখ থেকে বহু দূরে। এখন তো নিজের প্রাণ বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে। ভাবতে লাগলেন, আজকের রাত বাঁচা খুব কঠিন। তখনই ঠগের ছোট মেয়ে সুযোগ বুঝে এলো এবং বলতে লাগল, হে প্রিয়, আমি তোমার উপর মনে প্রাণে উৎসর্গিত, কিন্তু আজকের রাত আমার হাতে কিছু নেই। আজ আমার বড় বোনের পালা। যেভাবেই হোক শুধু আজকের রাত আমার বোনের থেকে নিজের প্রাণ বাঁচাও। কাল আমার পালা। হে স্বামী, আমি তোমার দাসী, আমি তোমাকে নিশ্চিত বাঁচিয়ে নেব। এই বলে ঠগের ছোট মেয়ে চলে গেল। যখন সবাই খাওয়া দাওয়া শেষ করল তখন ঠগের বড় মেয়ে উপরের ঘরে গেল। ভাবল এতক্ষণে হয়তো পথিক পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ঘরে ঢুকে যখন দেখল পথিক ভাঙা চারপাইতে বহাল তবিয়তে শুয়ে আছে তখন তার রাগের সীমা রইল না। তখনই সে তলোয়ার বা কাটারি বের করল এবং ক্রোধে বলল, হে পথিক, হয় তোর 4টি রত্ন এখনই আমাকে দিয়ে দে, না হয় আমি তোকে মেরে ফেলব। সেই সময় মহেন্দ্রগুপ্তের সাধুর চতুর্থ কথাটি মনে পড়ল। কোথাও শত্রুর ফাঁকে পড়লে যতটা সম্ভব নম্রতা এবং জ্ঞানের কথা শুনিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করা। তিনি ভাবলেন, আজ রাতে বাঁচা মুশকিল, কিন্তু সাধুর চতুর্থ কথাটিও পরখ করা উচিত। মহেন্দ্রগুপ্ত এসব ভেবে মেয়েটিকে বললেন, আমার কাছে রত্ন নেই। যদি তুই আমাকে মারিস তবে তুই তেমনই পস্তাবি যেমন এক বনজারা নিজের কুকুরকে মেরে পস্তিয়েছিল। মেয়েটি রেগে বলল, কোন বনজারা আর কোন কুকুর, কি আবল তাবল বকছ তুমি? তখন রাজকুমার বললেন, তুমি জানো না, তবে শোনো মেয়ে, এক বনজারা ছিল যে একটি কুকুর পুষেছিল। সেই কুকুরটি খুব বুদ্ধিমান ছিল, যাকে বনজারা নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসত। এমন এক সময় এলো যখন এক ভয়ানক মহামারীর কারণে বনজারার পুরো পরিবার প্রাণ হারায় এবং তার কোটি টাকার সম্পত্তিও বিক্রি হয়ে যায়। দুঃখী বনজারা নিজের কুকুরকে নিয়ে আগ্রার এক মহাজনের কাছে 10,000 টাকার বিনিময়ে নিজের কুকুরটি বন্ধক রাখতে চায়। সেই সময় 10,000 টাকা ছিল অনেক বড় অঙ্ক। প্রথমে মহাজন রাজি হননি, কিন্তু পরে কিছু ভেবে তিনি বনজারাকে টাকাটা দিয়ে দেন। কিছুদিন পরই একদিন রাতে মহাজনের বাড়িতে ডাকাত ঢোকে। বনজারার কুকুর সব দেখছিল। ভাবল, যদি ঘেউ ঘেউ করি তবে পরিবারের সবাই জেগে যাবে এবং ডাকাতরা তাদেরও মেরে ফেলবে।
সে চুপচাপ সব দেখতে থাকল। যখন ডাকাতরা মহাজনের বাড়ি থেকে চুরি করা ধন নিয়ে চলতে লাগলো, কুকুরটি চুপচাপ তাদের পিছু নিল। মহাজনের এত ধন ছিল যে ডাকাতরা সেগুলো বের করে আনলেও বহন করে নিয়ে যেতে পারছিল না। দিনও হয়ে আসছিল। ডাকাতরা ভেবেচিন্তে সেই ধন একটি পুকুরের মধ্যে লুকিয়ে রাখল, ভাবল পরে শান্তিতে নিয়ে যাবে। কুকুর ডাকাতদের সব কারসাজি দেখে চুপচাপ বাড়ি ফিরে এলো। সকালে মহাজনের বাড়িতে হাহাকার পড়ে গেল। জানা গেল চোরেরা সব ধন নিয়ে গেছে। মহাজন কেঁদে বুক ভাসাচ্ছিলেন। মহাজন কেঁদে কেঁদে বললেন, শুনেছিলাম বনজারার কুকুর খুব বুদ্ধিমান, কিন্তু এই নিমক হারাম তো একবার ঘেউ ঘেউ পর্যন্ত করল না। তখনই কুকুরটি মহাজনের ধুতি ধরে টানতে লাগল। কুকুরের আচরণ দেখে পাশে দাঁড়িয়ে থাকা এক বুদ্ধিমান ব্যক্তি মহাজনকে বললেন, শেঠজি, এই কুকুরটি কিছু বলতে চায়, আমাদের এর কথা শোনা উচিত। সবাই কুকুরের পিছু পিছু চলল। কুকুর সবাইকে সেই পুকুরের কাছে নিয়ে গেল যেখানে রাতে ডাকাতরা ধন লুকিয়েছিল, এবং পুকুরে নেমে মোহর ভর্তি থলি মুখে চেপে বাইরে নিয়ে এলো। মহাজনের চাকররা পুকুরে ঝাঁপিয়ে পড়ে সব চুরি যাওয়া ছন উদ্ধার করল। সব দেখে মহাজন অশ্রুসিক্ত চোখে কুকুরকে বললেন, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। মহাজন সেখানেই কাগজ আনিয়ে বনজারার নামে চিঠি লিখলেন, ভাই বনজারা, তোর কুকুর আমার 10,000 টাকা শোধ করে দিয়েছে। আমি তোর কুকুরকে তোর কাছে ফেরত পাঠাচ্ছি। যদি তোর আরও 10, 20 বা 50,000 টাকার দরকার হয় তবে আমার থেকে নিয়ে যাস। এমন বুদ্ধিমান কুকুর আমার কাছে রাখার জন্য তোকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মহাজন চিঠিটি কুকুরের গলায় ঝুলিয়ে তাকে বিদায় দিলেন। 4-5 দিন পর কুকুরটি যখন বনজারার কাছে পৌঁছালো, তখন কুকুরকে আসতে দেখে বনজারার সারা শরীরে আগুন জ্বলে উঠল। বলল, আমি তোকে মহাজনের কাছে বন্ধক রেখে এসেছিলাম, আর তুই সেখান থেকে পালিয়ে এলি। তুই আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। রাগে অন্ধ হয়ে বনজারা তক্ষুনি পিস্তল বের করে কুকুরটিকে গুলি করে দিল এবং মাথা ধরে বসে পড়ল। কিছুক্ষণ পর যখন তার নজর কুকুরের গলায় ঝোলানো চিরকুটের ওপর পড়ল, তখন বনজারা সেটি খুলে পড়ল। চিরকুট পড়তেই সে ডুকরে কেঁদে উঠল। সে হাহাকার করে রক্তের অশ্রু ফেলল। কিন্তু এখন আর কি হতে পারত? বনজারার গল্প শুনিয়ে মহেন্দ্রগুপ্ত ঠগের মেয়েকে বললেন, আরও একটি গল্প শোনো মেয়ে। এক রাজার কাছে এক খুব বুদ্ধিমান ও শিক্ষিত তোতা ছিল। সে খুব চতুর ছিল। একদিন রাজা তোতাটিকে নিয়ে গঙ্গা স্নানে গেলেন এবং তাকে ঘাটে বসিয়ে নিজে স্নান করতে লাগলেন। তখনই তোতার নজরে একটি অমর ফল পড়ল, যা পাশের নদীতে ভেসে যাচ্ছিল। সে সেটিকে নদী থেকে তুলে আনল এবং রাজা ফিরে এলে তাকে সেই অমর ফলটি দিয়ে বলল, মহারাজ, এটি অমর ফল, এটি খেয়ে নিন। রাজা বললেন, আমি একাই অমর ফল খেয়ে কি করব? এটি নিজের বাগানে লাগিয়ে দেব। যখন এতে ফল ধরবে তখন পুরো পরিবারকে খাইয়ে অমর করে দেব। গঙ্গা স্নান থেকে ফিরে রাজা সেই ফলটি মালির হাতে দিয়ে বললেন, এই ফলটি বাগানে লাগিয়ে দাও। অল্প দিনেই গাছটি ফলে ফুলে ভরে উঠল। একদিন একটি ফল পেকে গাছ থেকে নিচে পড়ল এবং একটি সাপ সেটিকে শুঁকে নিল। ফলে সেটি বিষাক্ত হয়ে গেল। না জেনে মালি সেই অমর ফলটি রাজার কাছে নিয়ে এলো। রাজা ফল দেখে খুব খুশি হলেন এবং কিছু ভেবে ফলটি প্রথমে একটি কুকুরকে খেতে দিলেন, কারণ রাজা খুব নীতিবান ও বিচারক ছিলেন। তিনি জানতেন না বুঝে কোনো কিছু খাওয়া ঠিক নয়। যেই রাজা কুকুরকে ফলটি খাওয়ালেন, কুকুরটি মরে গেল। এটি দেখে রাজা ক্রোধান্বিত হয়ে তোতাকে বললেন, বেঈমান তোতা, তুই আমাদের বিষ খাইয়ে মারতে চেয়েছিলি। এই বলে রাজা রাগে তোতাটিকে মেরে ফেললেন এবং মালিকে বললেন, এই গাছের চারদিকে বেড়া দিয়ে দাও, যাতে কেউ এর ফল খেতে না পারে। একদিন সেই শহরে এক শাশুড়ি ও বউয়ের মধ্যে ভীষণ ঝগড়া হলো। বুড়ি ঘর থেকে বেরিয়ে বলতে লাগলো, আজ আমি রাজার বাগানে গিয়ে বিষাক্ত ফল খেয়ে নেব। এই বলে সে বাগানে এলো এবং যেই সে ফলটি খেলো, সে 16 বছরের এক যুবতীতে পরিণত হলো। যখন রাজা এই খবর পেলেন, তখন তার সব বুঝতে দেরি হলো না। রাজা খুব দুঃখ পেলেন। তিনি বলতে লাগলেন, আসলে এটি অমর ফলই ছিল, আমি বৃথাই এত বুদ্ধিবান্ততাকে মেরে ফেললাম। এই সব কথা বলতে বলতে সকাল হয়ে গেল। তখন ঠগের মেয়ে মহেন্দ্রগুপ্তকে বলল, আজ তো তুই আমাকে কথায় ভুলিয়ে নিজের জান বাঁচিয়ে নিলি, কিন্তু আজ রাতে আমার ছোট বোনের পালা, সে তোকে কিছুতেই জীবিত ছাড়বে না। যখন ঠগের ছোট মেয়ে জানতে পারল মহেন্দ্রগুপ্ত জীবিত ও সুস্থ আছে, তখন তার খুশির সীমা রইল না। বোনকে দেখানোর জন্য উপর বলল, তুমি নিশ্চিন্ত থাকো বোন, আমি আজ এর থেকে রত্ন না নিয়ে একে ছাড়ব না। দিন কাটল এবং রাত হলো। তখন ঠগের ছোট মেয়ে মহেন্দ্রগুপ্তের কাছে গেল এবং বলল, ঈশ্বরের শুকরিয়া যে তুমি বুদ্ধিমত্তার সাথে জান বাঁচিয়েছ। মহেন্দ্রগুপ্ত বললেন, তোমরা সবাই এমন কেন করো? তখন ঠগের ছোট মেয়ে বলল, আমাদের এটাই রীতি যে আমার ভাই এবং বাবা মুসাফিরদের ধরে আনে, আর আমরা বোনেরা চালাকি করে তাদের থেকে মাল হাতিয়ে নিয়ে তাদের মেরে ফেলি। তারপর সে বলল, কিন্তু তুমি চিন্তা করো না, এখন আমার পালা, এবং আমি তো মনে প্রাণে তোমার দাসী, তোমার যা মনে হয় তেমনটাই করো। এটি শুনে মহেন্দ্রগুপ্ত বললেন, প্রিয়ে, তোমাকেও দেখামাত্রই আমার পছন্দ হয়ে গিয়েছিল। মন চায় প্রতিটা মুহূর্ত তোমার কাছেই থাকি। তুমি তোমার বড় বোনের মতো নও, তুমি এক দয়াবতী নারী, তোমার কাছে আমার কিছুই লুকোনো নেই। তার কথা শুনে ঠগের মেয়ে বলল, তুমি বলছো তোমার কিছুই লুকোনো নেই, তাহলে সেই রত্নগুলো কোথায়? মহেন্দ্রগুপ্ত বললেন, সেই 4টি রত্ন আমার উরুর মধ্যে আছে, যদি তুমি বের করতে চাও তাহলে করে নাও। রাজকুমারের কথা শুনে ঠগের ছোট মেয়ে বলল, প্রিয়, সেই রত্ন তোমার কাছেই থাক, আমি তো তোমার দাসী, তোমার দর্শনের পিয়াসী, তোমাকে ছাড়া আর কিছুই চাই না। এটি শুনে মহেন্দ্রগুপ্ত বললেন, তুমি যা বলেছ সব ঠিক আছে, কিন্তু এই ভালোবাসার প্রেমের কথা সব বৃথা হয়ে যাবে যদি আমাদের শরীরে প্রাণই না থাকে, কারণ যখন তোমার বাবা আর ভাইয়েরা জানতে পারবে তখন আমাদের কারোরই রক্ষা নেই। তখন ঠগের মেয়ে বলল, তুমি চিন্তা করো না, আমার কাছে এরও উপায় আছে।
আজ রাতে সবার ঘুমানোর পর আমরা এখান থেকে পালিয়ে যাব এবং কোথাও অনেক দূরে থাকব, যেখানে কখনো আমার বাবা আর ভাই পৌঁছতে পারবে না। মহেন্দ্রগুপ্ত বললেন, কিন্তু এসব হবে কিভাবে? মেয়েটি বলল, এখান থেকে বেরোনোর একটিই উপায় আছে। আমার পিতার কাছে 2টি উটনি আছে, যাদের একটি দিনে 60 ক্রোশ চলে আর অন্যটি 100 ক্রোশ চলে। তুমি বড়টিকে খুলে আনো, ততক্ষণে আমি আমাদের জন্য কিছু ধন সম্পদ বেঁধে রাখব। যখন মাঝরাত হল, তখন মহেন্দ্রগুপ্ত উটনি খুলতে গেলেন। মহেন্দ্রগুপ্ত উটনি নিয়ে এলেন বটে, কিন্তু তাড়াহুড়ো করে বড়টির জায়গায় ছোটটিকে নিয়ে এলেন। ঠগের মেয়ে অনেক মালপত্র নিয়ে উটনিতে বসল এবং দুজনে রওনা দিল। উটনি যখন চলতে চলতে 60 ক্রোশ গেল, তখন জঙ্গলের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জঙ্গলের মাঝখানে উটনি থেমে যেতে দেখে মহেন্দ্রগুপ্ত আর ঠগের মেয়ের আত্মা কেঁপে উঠল। ঠগের মেয়ে বলল, অনর্থ হয়ে গেল, তুমি রাতের অন্ধকারে বড় উটনির বদলে ছোটটিকে নিয়ে এসেছ। আমার বাবা আর ভাইরা আসতেই থাকবে, তারা আমাদের ছাড়বে না। এদিকে সকাল হতেই ঠগ দেখল যে তার মেয়ে এবং মুসাফির দুজনেই উধাও। সে ভাবল, নিঃসন্দেহে সেই বদমাশ আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে। আস্তা বলে গিয়ে দেখল ছোট উটনি নেই আর বড়টি ওখানেই আছে। ভাবল বেশি দূরে যায়নি এবং বড় উটনিতে চড়ে সে দ্রুত বেগে ছুটল। অল্প সময় সে জঙ্গলের সেই জায়গায় পৌঁছে গেল যেখানে মহেন্দ্রগুপ্ত ও মেয়েটি ছিল। মহেন্দ্রগুপ্ত যখন তাকে আসতে দেখলেন, তখন খুব ঘাবড়ে গেলেন এবং বললেন, দেখো, তোমার বাবা আসছে, এখন প্রাণ বাঁচবে কিভাবে? মেয়েটি বলল, ঘাবড়িও না, আমি যা বলি মন দিয়ে শোনো। যাও, গিয়ে ওই গাছে উঠে পড়ো। যখন আমার বাবা তোমাকে ধরার জন্য গাছে উঠবে, তখন আমি চুপি চুপি বড় উটনিতে চড়ে সেটিকে তোমার ডালের নিচে দাঁড় করিয়ে দেব। তুমি লাফিয়ে তাতে বসে পড়ো। এইভাবে আমরা দুজনে নিরাপদে বেরিয়ে যাব। এটি শুনে মহেন্দ্রগুপ্ত সাথে সাথে গাছে উঠে পড়লেন। তখনই ঠগ সেখানে এসে পৌঁছাল। পিতাকে দেখে মেয়েটি অভিনয় করে বলল, পিতাজি, এই দুষ্টু আমাকে ধোঁকা দিয়ে এখানে ভাগিয়ে নিয়েছে, আপনি একে ছাড়বেন না। এটি শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ঠগ মহেন্দ্রগুপ্তকে গাছে চড়া দেখে উটনি থেকে নামল এবং তাকে ধরার জন্য গাছে উঠতে লাগল। বাবা উটনি থেকে নামা মাত্রই সুযোগ বুঝে ঠগের মেয়ে উটনিতে চড়ে সেটিকে মহেন্দ্রগুপ্তের ডালের ঠিক নিচে নিয়ে এলো। মহেন্দ্রগুপ্ত সাথে সাথে লাফিয়ে তার উপর বসে পড়লেন। মহেন্দ্রগুপ্ত বসা মাত্রই ঠগের মেয়ে উটনি ছুটিয়ে দিল। ঠগ হাত কামড়াতে লাগল। ঠগের মেয়ে এবং মহেন্দ্রগুপ্ত কয়েকদিনের পথ পাড়ি দিয়ে এক শহরে পৌঁছালেন এবং সেখানেই বসবাস শুরু করলেন। সেখানে মহেন্দ্রগুপ্ত ঠগের মেয়ের সাথে আরামে দিন কাটাতে লাগলেন। যখন তার নির্বাসনের মেয়াদ শেষ হল, তখন তিনি তাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন এবং তার সাথে বিয়ে করে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করলেন।